হে গাইস, কালকের ভিডিওতে আমি আমার মা বলেছিলাম যে আমরা ফিস্টি করব, চড়ি দেবো ঠাসল। তো আমরা ফিস্টি করবো বলেছিলাম। তো আমরা সব যোগাযন্ত্র করার পর আমার দিদিরা গেস্ট হিসেবে এসেছিল। ফিস্টি মানে কি সবাই মিলে পার্টিসিপেট করবে, সবাই করবে। এখন গেস্ট এসছে, গেস্ট আসলে আসলে কাজে লাগিয়ে দিয়েছিস। গেস্ট চা করছি আমি এখন সবার জন্য। আর একটা তোমাদেরকে সাইড ভিউ দিচ্ছি। ওয়েলকাম টু তনুশ্রীর কিচেন। আমরা ভেবেছি তনুশ্রীর একটা কুকিং চ্যানেল করে দেবো, কিন্তু আপনার কি মতামত আপনার কুকিং চ্যানেল নিয়ে? আমার কোনো মতামত নেই। এখন তিজেলে এই যে আমার সুমনার কাজ করতে, সুমনা যেমন খুন্তি নাড়ে। আমার ছেলে ম্যাথামেটিক্স এর রেজাল্ট নিয়ে আমার ওইটাই মাথায় ঘুরছে। সবিসে 8 করে নাম্বার, কিন্তু অঙ্কই নাম্বার কম। সেই জন্য এখন মায়ের মাথায় এখন চিন্তা। ওই জন্য ছাদে ছেলেকে পাঠিয়ে দিয়েছিল, ছাদে বসে বসে অঙ্ক করছে ছেলে। না আমাদের বাবিল এখন পরের বছর বোর্ড দেবে, তো ওকে নিয়ে আমরা সবাই একটু টেনশন। যে হাসি নয়, মানে সত্যি করে একটু চাপ। আর একটা তুই আমার কেন না আমাকে বসতে হচ্ছে এইভাবে? না না, কে মাধ্যমিক দিয়েছে বলেছিল অঙ্কটা পাস করতে পারবো তো? আমি মাধ্যমিক পরীক্ষা দিয়েছে বলেছিলাম যে ঠাকুর জয়মাকলি, অঙ্কটা নয় কাকিমা, ইতিহাসটা আমি ইতিহাসটা বলেছিলাম যে ঠাকুর জয়মাকালী করে আমাকে ইতিহাসটা পার করে দিও। আর উচ্চ মাধ্যমিকে বলে এসেছিলাম ঠাকুর জয়মাকালী করে আমাকে পলিটিক্যাল সায়েন্সটা আমাকে উতরে দিও। ঠাকুর আমাকে উতরে দিয়েছে। আর একটা কথা বলছি, আমার দিদির যেদিন রেজাল্ট আউট সেদিন আমার রেজাল্ট আউটের দিনে কোনো টেনশন নেই, পাস করে আমার দিদিকে আবার মৌন ব্রত রেখে ঠাকুরের জপ করছিল। কাকিমা আবার ওকে শরবত ভিজিয়ে রেখে একটু করে খাওয়াচ্ছে, আর ও টেনশন, ঠাকুর পাস করে দাও, ঠাকুর পাস করে দাও। না পাস তো করবো আমি জানি, কিন্তু যদি একটু খারাপ যদি রেজাল্ট হয় তাহলে তারপর তো মা আমাকে এই যে পিস করে দেবে। না, আমাদের চাইল্ডহুডটা এমনই, আমাদের রেজাল্ট মানে আমাদের মাথায় এটা ছিল না যে খারাপ রেজাল্ট হলে তো চান্স পাবো না। আমাদের রেজাল্ট, আমাদের চিন্তা ভাবনা কি খারাপ রেজাল্ট হলে মা মারবে, মা পিস চৌকাটে রেখে কেটে দেবো, ওইটা ভয়। দুধ চাই যে কি করে এই যে হয়েছে এটা হলো কি এক চুটকি সিঁদুর কি মা তু কি জানে কিছু। মটরশুটি, হ্যাঁ মটরশুটি, ও মটরশুটি চাইছে, ওকে মটরশুটি দিয়ে। ওর যত বন্ধু এসছে যাও মা পলি, ওর ড্রেসটা একটু চেঞ্জ করে দে। পাতা দিয়েছিস কেজি খানেক, চায়ের রংটা শুধু দেখ একবার, শুধু কালারটা শুধু দেখ একবার। না লাল এতটাও না, মানে এই যে লাইট, এটা ফুটছে, লাইট তো তার জন্য ফুটছে, ওর কুলেখাড়া রস ফুটছে। দেখেছিস চাটা আমার, শুধু দেখ একবার কেমন হয়েছে। ওরে বাবা রে, এতগুলো বন্ধু আমাকে বলছে জানিস তো, বলছে আমি দিদি ভাইদের বাড়ি যাব, দিদি ভাইদের বাড়ি। মাকে বলছে তোমার কষ্ট কিসের, আমি তো চলে এসেছি, কেঁদে বলছে আমাকে। এবার হে গাইসটা বলে দাও, কাল ওটা বলছিল হে গাইস আমার নাতনি এসেছে। নাতনির এই যে আমি দিদি ভাই আছে, আমার দিদি ভাই আছে, আমার ভাই আছে। ও চা খাবে না, চা দিস না বলি, ও ছোট বাচ্চা চা খেতে নেই। চা খাওয়ার জন্য ডাক্তার গেছে, আই দেখো চা খাওয়ার জন্য ডাক্তার গেছে। এসো বলুন, শুধুই আমাকে বলছে ভিডিওটা অন কর, ভিডিওটা অন কর। আমাদের ঘরের রংটা দেখা, এই যে আমাদের ঘরের রং, না ঘরের ভেতরের রং। আচ্ছা পরে দেখো। আমরা এখন দুপুর বেলায় শীতকালে, এখন কটা বাজছে ঘড়িতে? 12টা 5। এখন আমি দুধ চা খাচ্ছি, দুধ চা। আর এই যে চায়ের খদ্দের খেতে দিচ্ছে না, একদম দিবি না, দেখা কর এক ফোঁটা জাস্ট জিভে ঠিকিয়ে দে। বাচ্চা খেতে দেয় কিন্তু একদম দিবি না, ছোট বাচ্চা তো চায়ের নেশা। ও বৌদি কেমন আছো? সব ঠান্ডায় জর্জরিত, তবে আজকে রোদটা বেশ ভালো উঠেছে।
লজ্জা পেয়ে গেছে, এতগুলো দর্শক দেখে লজ্জা পেয়ে গেছে। এতগুলো দর্শক লজ্জা পেয়ে গেছে। এত দর্শক। যাও, আদা বন্ধু নাচতে হচ্ছে। দেখ দেখ কত সুন্দর, দেখ না দেখ কত কত সুন্দর নাচছে। ও মা, বন্ধু কত সুন্দর নাচছে, দেখ কত সুন্দর নাচছে, খুব সুন্দর, দারুণ হচ্ছে। বাবা বাবা বাবা, ও পেটটা ব্যথা করছে। গান সিলেকশন হতে হতেই শেষ। আর এই এক বৌমা হয়েছে শাশুড়ি পাগল। নি নি নি, এই দেখ শাশুড়িকে ডাকতে যাচ্ছে, দেখ ওই মা দেখি কি পড়েছো এটা? রানী কি জানি না, দেখো দেখো, টিপে দে টিপে দে টিপে দে। নদে দাদার বাবার কি নাম গো? নদে মামার বাবার কি নাম? কি দত্ত? কালী দত্ত। মাই গড, কালী দত্ত। নদে মামার বাবার নাম কি দত্ত? ভুলে গেলি? তার বাবার নাম কালী দত্ত। ঠিকই ধরে এনেছে কালী দত্ত। রে বাবরে, কি চিজ করেছে দিদি। দিদি, এ দিদি, মদন মোহন নিবাস, মেড বাই সমীরণ রেজা, ওপেনিং বাই সুমনা রেজা মন্ডল। এ দিদি, আরো রং এসছে এখানে। জানলাটা খোল দিদি, জানলাটা খোল। পড়ে যাবি, দাঁড়া। আমাদের ঘরে এই দিকটা একটা কালার, এই দিকটা একটা কালার, আর ওপর একটা কালার। আমাদের ট্রাই কালার করা হয়েছে ঘরের রুমগুলো। এইটা একটা কালার, এইটা একটা কালার, আর এটা একটা কালার, আর তিনটে ট্রাই কালার। এই তো একটা, দুটো, তিনটে। আর এটা একটা আমাদের বাথরুমটার উপরেও এরকম হয়েছে। আর এখানে একটা বাঁদর বসে আছে। সাট করে উঠে পড়তো। আর ঘরটা দেখাই বাকিটা, ওই ঘরটায় চ। করিয়েছি আমি।
মডেল দিয়ে ডিজাইনগুলো বাবা করিয়েছে, ডিজাইনগুলো আমি দিয়েছি। এই খাঁচাগুলো বাবা, কিন্তু জানলার ডিজাইনগুলো আমি দিয়েছি। ভালো করে ওটা চেপে গেছে রঙে বসে গেছে। খুলে দাও বাইরে রেখে যাচ্ছে। এই ঘরটাতেও এই জানলাটা খুলেছে, এই জানলাটা খোল। পারবি না দিদি, ভেঙে যাবে, কাঁচ দেয়া আছে তো। আমাদের এই ঘরটা তো এইটা একটা কালার, এইটা একটা কালার, এইটা আমাদের ঘরে ট্রাই কালার। বেশি চাপ দিলে ছেড়ে যাবে। তুই টান, আস্তে আস্তে টান। আকাশ পারে যেমন করে এইটা হচ্ছে আমার ভাইয়ের ঘর আর কি। ভাইকে বলেছি এইখানে বিছানাটা থাকবে, এইখানে জানলাটাতে খুলবি, খুলে এখানে আমাদের গরুগুলোকে আমি খেতে খাওয়া দাওয়া হয়েছে। এটা দেখাচ্ছি, এই যে এখানে যে গরু খাবে এখানেতে। বাকিটা এক্সপ্লোর বাকি আছে। যাচ্ছি। এর এক একটা কোণা, এক একটা ছিটকিনি আমাদের নিজে হাতে করে তৈরি করা। এক একটা পিন, এক একটা পেরেক হাতে করে এনেছি। সেটাই, কেউ বোঝা যায় না, কিন্তু যখন নিজে সব আর মানে নিজে না করলে বোঝা যায় না যে এক একটা পিন পেরেকেরও দাম আছে। ঠাকুরঘরটাকে দেখা, এক একটা পিন পেরেকও হাতে করে আমাদের ঠাকুরঘরে এরকম আছে। সব কালার টালার হয়ে এখানে আমরা বলেছি দিদি সর এইখানে আমরা ভেবেছি এই যে এই দরজাটায় একটা বড় করে গোপালের একটা ছবি আঁকবো, মানে পেস্ট করবো একটা প্রিন্ট এনে। আর এইটা আমাদের ঠাকুরঘরটা আছে, আমরা জুতো পরে ঢুকছি না। ওপরের রংটাও হয়ে গেছে, ওপরে রঙও হয়ে গেছে, সবই হয়ে গেছে। এরপর আমাদের রান্নাঘরটা দিদি দেখাচ্ছে। আমার সবথেকে প্রিয় হচ্ছে এই ঘর। এই ঘরটাও রংটা বাকি ছিল, রংটা হয়ে গেছে। এই ঘরটা তো দেখেওছো। আর এই পুরো ডাইনিংটার মধ্যে সবথেকে প্রিয় জায়গা হচ্ছে আমার এটা, এই জায়গাটা। এটা আমার ভীষণ প্রিয় একটা জায়গা। আর এই যে দেওয়ালটায় আমার একটা করার প্ল্যান আছে, একটা জিনিস, সেটা তোমাদের জন্য সারপ্রাইজ। তোমরা এই দেওয়ালটায় মানে আমি ঠিক করে রেখেছি, বলাও হয়ে গেছে, এই দেওয়ালটা আমার বাবার সিগনেচার হবে। এই ফাঁকা দেওয়ালটা আমার বাবার সিগনেচার হবে। এই দেওয়ালটা গোটাটা পুরোটাতে বাবা যেরকম সমীরণ রেজা নামটা লিখতো, বাবার পুরো হ্যান্ড রাইটিং। ও বলেছে আমি বাবাকে দিয়ে দিয়েছি যে কাকু পেন্টিংয়ের কাজ জানে, তো ওই পেন্টিং যিনি যেমন রং দিয়ে লেখে ওইভাবে রং দিয়ে সিগনেচারটা করে দেবে। এইটা আমার একটা আইডিয়া আছে, আর বাকি টুকটাক কিছু আইডিয়া আছে। এইখানটাতে মোটামুটি নিচেটা সোফাটা থাকবে, সোফার ওপরের এইখানটাতে মানে এইখানটাতে সিগনেচারটা থাকবে, আর এইখানটা সোফাটা থাকবে। দাঁড়া কমপ্লিট হোক। আর এই যে আমাদের ইউনিক পলির জন্য জুতো, তার জন্য এই গাছটাতে থাকতো আগে, আর এই যে ডাইনিং যেটা বলে আমাদের সিঁড়ির নিচে বলে অনেক কিছু, আমাদের সিঁড়ির নিচের জায়গাই নেই। মানে এখানটা এতটাই স্পেস নিয়ে নিয়েছে, এটা মনে হচ্ছে ডাইনিং ধরো বেসিক্যালি যাতে সিঁড়ি হয়, সিঁড়িটা হলে তার নিচেটার কোনো কিছু মানে একটা জায়গা রুমের মধ্যে, কিন্তু আমাদের এমন একটা প্যাটার্নে হয়েছে, কতটা ডাইনিং বেরিয়েছে দেখো। আর ডাইনিংটা গোটাটা দেখাচ্ছি, এইখান থেকে শুরু করে চলে
এর ডাইনিং এর কালারটাও আমরা ভেবেছিলাম ওপরটা সাদা দেবো, জানি না ভিডিওতে কত আসছে, কিন্তু সাদা দিলে লাইটে মশা মাছি অনেক কিছু হয়ে যাবে, তাই যে এই লাইট কালারটা আমরা চুজ করেছি। মানে এই পুরো ঘরটার মধ্যে আমার সবথেকে এই কালারটা প্রচুর ভালো লাগে। হ্যাঁ, কারণ এগুলো প্ল্যান করেই হয়েছে। আমি ভেবেছিলাম গোটাটা, কাকু বলেছিল গোটাটাই পিঙ্ক কালার দিতে, কিন্তু আমি বললাম গোটাটা পিঙ্ক কালার দিলে ঘরটা ছোট হয়ে যাবে, তো একদিকটা লাইটে একদিকটা পিঙ্ক দিলে বেশ বড় বড় লাগবে। আর কি বলতো, আর তোর একটা ছবি তুলে দিয়ে এটা শোন, এটার যে লাইটটা করবে, এই জিলানটাতে যাচ্ছে, লাইট খেলে কিন্তু পুরো ঘরটা আলো হচ্ছে। যদি এটা ডিপ দিয়ে দিস এই দেয়ালটা, তাহলে না মানে লাইটটা অ্যাবজর্ব করে নিত। থ্যাংক ইউ সবকিছু হয়ে যাওয়ার পর বলার জন্য। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা দু বোনে এখন বানাচ্ছি রিলস, খুব সুন্দর সুন্দর মানে পাগলামি পাগলামি যে সমস্ত রিলসগুলো আছে সেই সমস্ত রিলসগুলো আর কি দুজনে মিলে বানাচ্ছি, যেগুলো পরে পলি আর কি পরে এডিট করে ওর ইনস্টাগ্রাম আইডি থেকে দেবে, আমাকে অবশ্যই ট্যাগ করবি, তো সেগুলো তখন তোমরা আর কি দেখতে পাবে, আমিও দেখতে পাবো। তো এখন রিলস বানানো চলছে, সবাই দেদার মতো কাজ করছে, কাজগুলো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমরা এসব করছি। আর একটু পরেই আমি চলে যাবো, তো সেই জন্য যতক্ষণ আছি ততক্ষণ তো শুয়ে বসে রেস্ট নিলে হবে না। আমি তো খুচরো এই দেখুন এখন এই যে সব কাণ্ড করছে, আর আমি তো জানো আনন্দের রূপ রস গন্ধে করে নিগড়ে নিই, এরপর যাবো আর বিছানায় গিয়ে ফ্ল্যাট হয়ে পড়বো, কিন্তু যতক্ষণ আছি একটা মিনিটও আমার বাদ দিলে চলবে না। চলো আবার শুরু হোক রিলস বানানো, ড্রেস চেঞ্জ করে এলো আবার রিলস বানাবে বলে। এই যে আমার মুখটা চিচি আর পলির মুখটা কি গো বেচারা, কি গো বেচারা। সেটা ভালো হবে কি বলতো? আর দিসরা তোকে বলতে বলেছি, আর দিসরা হার কাঁপিয়ে দেবে একবার। এই তো এখন তো সেটাই বলছি। ছেলেটা আছে না, দেরি করলে হবে? ছি 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 ছি। ছিচি করে দিদি মুছে দেবে, কাঁপিয়ে দেবে। সুন্দর লাগছে। আনে আমার সামলাতে পারছি আমাদের ফুলের পুকুরে মাছ কাটা হচ্ছে যে 1 2 3 হ্যাঁ হবে না, আমার মায়ের কাছে আবার হবে না। একটা লাউ যার ওজন প্রায় কম কম করে হলেও 8 কেজি, মানে বুঝতে পারছো কত বড় একটা লাউ। যখনই আমি বাড়িতে আসি তখন যখন হঠাৎ করে লাউটার দিকে নজর যায়, আমি তো জাস্ট মানে কি বলবো, চোখগুলো আমার বড় বড় হয়ে যায়। এত বড় লাউ, বেশ অনেক বছর পর কিন্তু আমি এত বড় লাউ দেখলাম। যদিও এই লাউটা আমাদের বাড়ির গাছে না, এই লাউটা হচ্ছে আমাদের পাশের বাড়ির একজন কাকিমাদের গাছের আর কি, তো আমাদের বাড়িতে দিয়ে গেছে। তো সেটা কি মা বললো যে একটুখানি কেটে দেখি, তুই যেহেতু বাড়িতে আছিস, যেহেতু আমি এক্ষুনি চলে যাব, তো তার জন্য পলি এখানে বলছে যে কি হবে লাউ দিয়ে এই ওই দিয়ে। তারপরে আমি যখন ওকে বলি যে তুই লাউ খাসনি, তখন ও বলে আমি মার্গারিটা চিজ খাই, লাউ খাই না। যাই হোক, একটু মজা হাসি ঠাট্টা সব কিছুই হচ্ছিল। এরপর সেই সময় সেই ক্ষণ উপস্থিত, যেই সময়েতে আমাকে চলে যেতে হবে আমার বাবার বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি। এই তো একটু আগে এলাম, মানে আমি যখন বাড়ি আসি তখন ওই মোটামুটি 11:30 12:15 এরকম মতো বেজে গেছে। আর এখন পুরো ওই বিকাল 4:15-20 মতো বাজছে। এখনই আমাদেরকে চলে যেতে হবে, কারণ বুঝতেই পারছো শীতকালের দিন, যদি এটা গ্রীষ্মকাল হতো তাহলে না হয় আরেকটু লেট করে বেরোনো যেত, কিন্তু কিছু করার নেই, শীতকাল যেতেই হবে। এই যে সময়টা আসি তো বাবার বাড়ি নাচতে নাচতে লাফাতে লাফাতে, মনে হয় যেন ঘড়ির কাঁটা এগুচ্ছে না, মানে কতক্ষণে যাব। আর এই এখন এই যাবার সময়টা মনে হচ্ছে যেন ঘড়ির কাঁটা একটু আস্তে আস্তে চল, কেন এত তাড়াতাড়ি দৌড়াচ্ছিস, একদম যেতে ইচ্ছে করছে
পারছে না। আর ওইদিকে দেখো সবাই আসছে, আমার ঠাকুমাও আসছে। এখন অতটা ভালোভাবে তাড়াতাড়ি হাঁটতে চলতে পারে না, কিন্তু তা সত্ত্বেও আমি যাচ্ছি, আমি অশ্মির বাবা তিনজনে মিলে বাড়ি চলে যাচ্ছি বলে আমার ঠাকুমাও আসছে। অশ্মি এই আরেক মেয়ে হয়েছে বাবা ভক্ত হনুমান, মানে কী আর বলবো, সে যাই হোক। তো সে গাড়ি চাপবে, এই করবে ওই করবে, এই করতে করতে অবস্থিতি। তো অনেকক্ষণ ধরেই বলছিলাম যে ঠাকুমা তোমাকে আসতে হবে না, কিন্তু কে কার কথা শোনে, সে ও আসবেই। এই সময়টা এতটাই মনটা খারাপ করছিল, একদমই যেতে ইচ্ছে করছিল না, কিন্তু কিছু করার নেই আমার। তো আমি জানি প্রত্যেক মেয়েরই এই রকম অবস্থা হয়, আমিও তার অন্যথা না। আবার সেই মনে হচ্ছে যেন যে কত কিছু হারিয়ে কত কিছু ফেলে আবার আমি যাচ্ছি। আবার তো আমি এলাম, মানে সকালেই এলাম আমার এক সংসার ছেড়ে আবার এক সংসারেতে এলাম, কিন্তু আবার তো আমি আমার নিজের সংসারেই ফিরবো, কিন্তু তা সত্ত্বেও মনে হচ্ছে যেন যে না, ভালো লাগছে না। আর কিছুক্ষণ থেকে গেলেই হলো। অশ্মিকে হাতে করে হাত ধরে নিয়ে গিয়ে ঠাকুমাকে একটুখানি প্রণাম করে এলাম, কারণ ঠাকুমা ওইভাবে হেঁটে হেঁটে আসছিল, আমার দেখতে একদমই ভালো লাগছিল না। বুঝতেই পারছো বয়স অনেকটাই হয়েছে, তো সেই জন্য ঠাকুমা যাতে আর না আসে, যতটুকু এসেছে ততটুকুই থাক। তো সেই জন্য গিয়ে আর কি প্রণামটা করে এলাম। যদিও বাড়ির মধ্যে প্রণাম করেছি, কিন্তু তা সত্ত্বেও আর একবার অশ্মি করেনি। এই যে কান্নাকাটি দেখতে পেয়েছো, কী জন্য কাঁদছে বলো তো? উনি যাবেন না এখান থেকে, উনি বাচ্চাগুলোর সাথে খেলছিলেন, সেটা তো যদিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো তাদের কাছ থেকে নিয়ে ওকে এখন নিয়ে বাড়ি ফিরতে হবে। তোমাদের দাদাভাই অবশ্য আমাকে বলেছিল যে তুমি টোটোয় করে যাও, আবার কিছুদিন থেকে আবার টোটোয় করে তুমি চলে এসো, কিন্তু আমি চেয়েছিলাম এই দিনটা সবার সাথে একটু মজা করে হই হই করে কাটাতে, এবং সেটা অশ্মির বাবাকেও আমি এর সাথে আর কি সামিল করতে চেয়েছিলাম। অশ্মির বাবার সাথে মানে অশ্মির বাবাকেই আনন্দ খুশি মজার মধ্যে সামিল করতে গিয়ে আমাকে সকালে গিয়ে, মানে ওই সকাল তো নয়, মানে দুপুর হয়ে গেছিলো প্রায়, তো দুপুরে গিয়ে আমাকে আবার বিকালের মধ্যেই ফিরতে হলো। কিছু করার নেই, কারণ ও তো আর থাকবে না, ওকে তো ডিউটি জয়েন করতেই হবে সকালবেলাতেই পরের দিন। তো সেই জন্য কী আর করা, বুকে পাথর চেপে স্কুটিতে বসলাম, বসে এবার সবাইকে টাটা বাই বাই করে এবার আমি আমার শ্বশুরবাড়ি ফিরছি। আবার যে কবে ফিরবো আমি জানি না, তবে মুখিয়ে থাকি যে কবে আসবো আমি এখানে। দিদিকে যদি এখনো বলা হয় দিদি থাকবি, নাচতে নাচতে সে খুসখুস বাবা খুসখাস খুস গানে নাচতে নাচতে ঘর যাবে। এটাই তো মেয়েদের জীবন বলো, নিজের মানুষগুলোকে ছেড়ে মাত্র কিছুক্ষণের জন্য ওদের কাছে এসে মজা করে মানুষগুলোকে ছেড়ে আবার পরের বাড়ি যাচ্ছি আমি, পরের বাড়িকে আপন করতে। যদিও ধীরে ধীরে পরের বাড়িটা এখন আমার নিজের বাড়ি হয়ে উঠেছে, সেই নিজের বাড়ি হতে এখন আমার মানে 6 বছর সময় লেগে গেল পরের বাড়িটাকে নিজের বাড়ি করতে। যাই হোক, এই যে আমরা আমাদের এলাকায় চলে এসেছি, বয়চণ্ডী চলে এসেছি। আজকে আমি আমার ভিডিওতে যার নাম নেব তিনি হলেন বিট্টু মণ্ডলের আইডি থেকে সুদেষ্ণা। তোমার ভ্লগ সেই তোমার বিয়ের আগে থেকে দেখি, রোজ খুঁজি, আমার রান্না করার সময় তোমার ভ্লগ চালিয়ে দিয়ে দেখি আর কাজ করি। তোমার আমার লাইফ পুরো অনেকটাই মিল, তাই খুব রিলেট করি। আর তোমার মার কাকিমাদের সাথে দেখা করার খুব ইচ্ছা। আমি সুদেষ্ণা, আমার নামটা নিও। তোমার নাম নিলাম। তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য। বাড়ি চলে এসেছি আমরা। বাড়ি ফিরেই সবার আগে দৌড়ে গেলাম আমি ছাদে, কারণ আমি জানি ছাদে আমার জামা কাপড় যেগুলো তোলা হয়নি, যেগুলো আমি সকালবেলাতে মিলে দিয়ে গেছিলাম। সকালবেলায় কাজে দিদি এসে উনি কেচে দিয়ে চলে গিয়েছিলেন, আর বরাবর প্রত্যেক দিনের মতন আমি সকালবেলাতে মিলে দিয়ে গেছিলাম। এখন তোমরা আমার ভিডিওতে একটু হোয়াইটনেসটা একটু বেশি দেখছো, কারণ সেভাবেই ফোকাস করেছিলাম, কারণ এখন প্রায় অনেকটাই অন্ধকার, কারণ এসে দেখলাম যে সন্ধে দেখানো হয়ে গেছে। তো এতটাই সন্ধে হয়ে গেছিলো প্রায়, তো সেই জন্য আর কি মানে ঠান্ডা একদম পুরো কাপড় জামাগুলো ঠান্ডা হয়ে গেছিলো। এখন শীতের সময় বুঝতেই পারছো, মানে মনে হচ্ছিলো যেন এই ওয়াশ করা হলো, কিন্তু সব কিছু শুকিয়ে গেছে আমি জানি। তো সেই জন্য তাড়াতাড়ি করে ছাদে এসে জামা কাপড়গুলোকে গুটিয়ে নিয়ে আগে নিচে গেলাম। ফেরার পথে অজমির যে কোটটা মানে যে জ্যাকেটটা পরে তার চেনটা খারাপ হয়ে গেছিল, তো সেই চেনটা আর কি ঠিক করছিলাম। চেক করতে করতে আমার একটা জিনিস দেখে নজর যায়, সেটা হলো এই জিনিসটা। এটাকে অনেকে লক্ষ্মীর ঘট বলে, অনেকে এটাকে বুকে ভার বলে, তো আমরা এখানে বুকে ভারই বলি। তো এই বুকে ভারটা আমি কিনে নিয়ে এসেছি অশ্মির জন্য। অশ্মিকে সবাই টাকা দেয় যখনই আমার বাড়ি যায়, আজকেও দিয়েছিল। তো মানে অশ্মি গিয়েছিল আর কি ওর মামার বাড়ি, তো সেখান থেকে ও টাকা দিয়েছিল। যে যা টাকা দেয় আর কি, সেই টাকাগুলো আমি আমার কাছে রেখে দিই, এবং টাকা তো জানোই লক্ষ্মী অচলা, তো সে তো থাকে না,
সে কোনো না কোনো দিক থেকে তো বেরিয়েই যায়। তো সেই জন্য ভেবেছি এই লক্ষ্মীর ঝাঁপি এই বুকে ভাড়ের মধ্যে যদি আমি রেখে দিই তাহলে সেটা তো আর বেরোনোর কোনো স্কোপ নেই, একেবারে ভর্তি হয়ে যাবে, তারপরেই সেটাকে আমি বার করতে পারবো। যদিও আমার বুকে ভাড় আছে আমার নিজস্ব, তো সেগুলো এখন ঠিক আছে, কিন্তু অস্মির ছিল না এতদিন, তো সেই জন্য এটা স্পেশালি অস্মির জন্য। এর মধ্যে অস্মি ওর টাকা পয়সা এর মধ্যে জমাবে এবং তারপর যখন এটা ভরে যাবে তো এর মধ্যে থেকে যা আর কি বেরোবে তো সেটা অস্মির জন্য কিছু একটা কিনে দেব, সেটা আমি ভেবেছি। তো তার জন্য এটা নিয়ে আসা। এক্ষুনি ভেঙে যাচ্ছিল। আজকে শুভ উদ্বোধন হবে, মামার বাড়ি থেকে টাকা পেয়েছে, সেটার মধ্যে ভরবে অস্মি। এই নাও, এটা ছদি দিয়েছে, এর মধ্যে ভরে দাও। ডান হাতে, ডান হাতে। তোমার ডান হাত কোনটা? ডান হাতে। এর মধ্যে ভালো ও ডান থেকে রান্না করছিল। হবে না এটা। আচ্ছা এইভাবে হবে, আচ্ছা ঠিক আছে, আমি এইভাবে তোমাকে যে যা টাকা দেবে সব তুমি এর মধ্যে ঢুকিয়ে দেবে। হ্যাঁ বাবা, প্রথম বুকে ভাড়ায় টাকা ভরছে 50 টাকা, আমরা ভরতাম 2 টাকা 5 টাকা। আর এই যে 30 টাকা দিয়েছে, 3টে কয়েন, এই 30 টাকা বাবা দিয়েছে উদ্বোধন করার জন্য বুকে ভাড়টা। একটা একটা করে ভরো, একটা একটা করে। একটা, হ্যাঁ, বাহ 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 বাহ। আর একটা, বাহ, আর একটা, আর একটা। তাহলে 50 আর 30 কত হলো? 80 টাকা অস্মি প্রথম উদ্বোধন হলো। হ্যাঁ, এটা হচ্ছে অস্মির বুকে ভাড়, এটা তোমার। যখন যা টাকা পাবে এর মধ্যে ভরে দেবে। হ্যাঁ ঠিক আছে তো? টাকা দাও বাবাকে, বলো টাকা দাও। বাবা প্রত্যেক সপ্তাহে এলে বাবাকে বল। দিলাম যে মা। বাবা 30 টাকা দিয়েছে তো, 30 টাকা দিয়েছে তো। আবার বাবারা যখন সামনের সপ্তাহে আসবে তখন আবার বাবার কাছ থেকে টাকা নেবে। হ্যাঁ টাকা নেবে আর এর মধ্যে ভরবে, ঠিক আছে? কত তাড়াতাড়ি ভরিয়ে ফেলতে পারো আমি দেখবো।